নমস্কার। আজকে আপনারা শুনবেন ফিরে দেখা গান্ধীজির পরবর্তী অংশ। এই অংশে গান্ধীজির আরও একটি পদযাত্রা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ১৯৩০ সালের অবহেলিত সমুদ্র উপকূলের পদযাত্রা দান্ডি মার্চ, গুজরাট। দান্ডি পদযাত্রা বা দান্ডি মার্চ ভারতের স্বাধীনতা সংগ্রামের আর একটি চিহ্নিত ঋতুকাল। ১৩ দিন আগে পিছে ভারতের দুই প্রান্তে ঘটে গেল দুটি যুগান্তকারী ঘটনা। ৫ই এপ্রিল দান্ডি সমুদ্রতটে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করে কারাবরণ করলেন, আর তার ১৩ দিন পরে মাস্টারদা, গণেশ ঘোষ, লোকনাথ বল, প্রীতিলতা প্রভৃতি অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল স্বাধীনতা সংগ্রামী চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করলেন, ক্রমে হলেন শহীদ। সুবর্ণজয়ন্তী উৎসবে সেসব অবান্তর কথা কেই বা মনে রেখেছে। ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি কংগ্রেস শপথ নিল পূর্ণ স্বাধীনতার। নতুন সংগ্রাম পদ্ধতি হিসেবে কোনো একটা সরকারি আইন ভেঙে কারাবরণ করতে হবে। গান্ধীজি এ বিষয়ে এক বিচিত্র প্রস্তাব দিলেন। তিনি বড়লাটকে চিঠি লিখে জানালেন যে এপ্রিলের ৫ তারিখে তিনি দান্ডি গ্রামে সমুদ্রোপকূলে লবণ আইন ভঙ্গ করবেন। লবণ আইন সেটা কি? হঠাৎ লবণ আইনই বা কেন? তীক্ষ্ণ বুদ্ধিমান গান্ধীজি এমন একটা আইন বেছে নিলেন যাতে ধনী, দরিদ্র, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যক্ষভাবে সবাই উৎপীড়িত হচ্ছে। লবণ এমন একটা জিনিস যা জল বাতাসের মতো মানুষ মাত্রেরই নিত্য প্রয়োজনীয় এবং যা প্রকৃতিতে সহজলভ্য ঈশ্বরের কৃপায়। অথচ ব্রিটিশ সরকার আইন জারি করে রেখেছে যে সমুদ্র উপকূলের সাধারণ গ্রামবাসী সমুদ্রের জল শুকিয়ে নিজ প্রয়োজনেও নুন বানাতে পারবে না। গ্রামের দরিদ্রতম ভিক্ষুককে ল্যাঙ্কাশায়ার থেকে আমদানি করা লবণ কিনে খেতে হবে। এখানে তৈরি করলে নুনের সের প্রতি যত দাম হতো তার ৭ গুণ দাম সেই বিলেতি নুনের। গান্ধীজি ওয়ার্কিং কমিটিকে জানালেন যে তিনি তার সবরমতী আশ্রমের ৭৮ জন আশ্রমবাসীকে নিয়ে পদব্রজে রওনা দেবেন দান্ডি গ্রামে গিয়ে লবণ আইন ভঙ্গ করতে। দান্ডি একটি নগণ্য গ্রাম। সবরমতী থেকে গান্ধীজি নির্বাচিত পথে তার দূরত্ব ৩৮৮ কিলোমিটার, প্রায় ২৩২ মাইল। গ্রামবাসীর সংখ্যা হাজারেরও কম। কংগ্রেসের অনেক ভূগোল বিশারদ পণ্ডিত হাঁ হাঁ করে উঠলেন। পায়ে হেঁটে যাবার কি দরকার? অন্তত গরুর গাড়িতে গেলে ৩ কুড়ি পাড়ি দেওয়া বৃদ্ধ ভদ্রলোক একটু আরাম পাবেন। তাছাড়া সবরমতী তীর বরাবর হাঁটলে সমুদ্রের দূরত্ব অনেক কম, শতখানেক মাইল হয় কি না হয়। উনি এভাবে ঘুরিয়ে বাম হস্তে দক্ষিণ কর্ণ দেখাতে চাইছেন কেন? গান্ধীজি কারো কথায় কর্ণপাত করলেন না। খবরটা জানালেন বড়লাটকে। তিনি ১২ই মার্চ আহমেদাবাদ থেকে পদব্রজে রওনা হবেন। ২৪ দিন পরে দান্ডি গ্রাম প্রান্তে উপনীত হয়ে ৫ই এপ্রিল স্বহস্তে লবণ আইন ভঙ্গ করবেন। বড়লাট বাহাদুর যেন শান্তি শৃঙ্খলা রক্ষার যথাযথ ব্যবস্থা রাখেন। এ যেন অনেকটা সেই রঘু ডাকাতের চিঠি পাঠিয়ে ডাকাতি করার মতো ব্যাপার। গান্ধীজির পরিকল্পনাটির কার্যকারিতা বোঝা গেল ক্রমে। মহাত্মাজি জানতেন মহাভারতের পকেট এডিশন হয় না। এত বড় কর্মযজ্ঞের ব্যাপক প্রচার চাইলে ৩-৪০০ কিলোমিটার পথ হাঁটতে হবেই। দেশ বিদেশের সাংবাদিক ও আলোকচিত্র শিল্পীরা সমবেত হন দ্বিচক্র অথবা চতুষ্চক্র যানে। এই দীর্ঘ পথ অতিক্রম করতে গান্ধীজি ২৩ দিন সময় নিয়েছিলেন, অর্থাৎ দৈনিক প্রায় ১৬ কিলোমিটার ১০ মাইল হাঁটতে হয়েছে তাকে। প্রতিদিন সন্ধ্যায় যে গ্রামে উপনীত হয়েছেন সেখানে প্রার্থনা সভায় গীতার ২য় অধ্যায়ের শেষাংশে স্থিতপ্রজ্ঞের লক্ষণটুকু সকলের সঙ্গে আবৃত্তি করেছেন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা থেকে ব্রহ্ম নির্বাণম মৃচ্ছতি পর্যন্ত। তারপর সমবেত অনপর গ্রামবাসীদেরকে বলেছেন প্রায় একই কথা। সমুদ্রে লবণ সঞ্চিত করেছেন রামজি অথবা আল্লাহ তালা। আলো বাতাস জল তিনি যেমন দিয়েছেন মানুষকে, এর কোনো কিছুই বার্তানিয়ার মানুষের দান নয়। অংরেজ আমাদের দেশটা দখল করার আগেও সাগরে লবণ ছিল। আমরা এতদিন বড় দরিয়ার পানি সূর্যের আলোয় শুকিয়ে নিয়ে লবণ তৈরি করেছি, আজও করব। রামজি और খোদাতালা আমাদের সহায়। ২৪ দিন ধরে সারা পৃথিবী রুদ্ধ নিঃশ্বাসে প্রহর গুনেছিল। একদিকে ব্রিটিশ সরকার, যার রাজ্যে সূর্য পর্যন্ত অস্ত যাবার সাহস পায় না, অন্যদিকে একজন ৬১ বছরের জ্যোষ্ঠী সম্বল বৃদ্ধ, যে জ্যোষ্ঠী শুধু ভারসাম্য রক্ষার জন্য, আক্রমণ দূর অস্ত আত্মরক্ষার জন্যও নয়।
5ই এপ্রিল সন্ধ্যায় তিনি সবরমতী গ্রামে এসে পৌঁছলেন। সান্ধ্য উপাসনার পরে গ্রামবাসীদেরকে আহ্বান জানালেন, পরদিন প্রাতে প্রার্থনা সভা সেরে একসঙ্গে লবণ আইন ভঙ্গ করতে হবে। সেদিন দাণ্ডীগ্রাম লোকে লোকারণ্য। পরদিন সকালে সমুদ্র তীরে কাতারে কাতারে মানুষ, তার সঙ্গে লাঠিধারী পুলিশ বাহিনী আর ক্যামেরাধারী বিদেশি সাংবাদিক। গান্ধীজি জগৎ পিতাকে প্রণাম জানিয়ে নিচু হয়ে এক মুঠো লবণাক্ত মৃত্তিকা তুলে নিলেন। ভারতবর্ষ পুকার দিয়ে উঠল, মহাত্মা গান্ধীর কি জয়। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল যষ্ঠী বর্ষণ। লোকজন ভয়ে পালিয়ে গেল না, দাঁড়িয়ে মার খেল। পুলিশ গ্রেপ্তার করল সপার্ষদ গান্ধীজিকে। সুভাষচন্দ্র তার আগেই 23শে জানুয়ারি তার শুভ জন্মদিনে গ্রেপ্তার হয়েছেন। সর্দার প্যাটেলও জেলের ভেতর। সরোজিনী নাইডু গ্রেপ্তার হলেন গান্ধীজির সঙ্গেই। জওহরলাল তখন অন্যত্র। গান্ধীজি হাজতে বসে নির্বাক চরকা ঘোরাতে বসলেন। পুলিশের বড় কর্তা আপত্তি করল না। 2500 বছর আগে সারনাথ মৃগদাবে একবার এক মহাত্মা ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। তার প্রভাব সমকাল অনুভব করতে পারেনি। গান্ধীজির সেই সমুদ্রতট থেকে এক মুঠো লবণাক্ত মৃত্তিকা উঠিয়ে নেওয়ায় অথবা নিরীহ চরকার প্রবর্তনে যে কী প্রচণ্ড প্রভাব বিস্তার করবে তা সেদিন বোঝা যায়নি। নন্দলালের আলেখ্য আর দেবীপ্রসাদের ভাস্কর্য ছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে দাণ্ডি পদযাত্রার যা কিছু স্মৃতি তা জমে আছে আমাদের মতো বৃদ্ধ বৃদ্ধার স্মৃতিতে। আমার বয়স তখন 6-7। মহাত্মাজি গ্রেপ্তার হওয়ায় বাবার নির্দেশে আমাদের বাড়ি সেদিন অরন্ধন পালিত হয়েছিল। বাড়িশুদ্ধ কেউ কিছু আহার করিনি, এটুকুই শুধু মনে আছে। আর মনে আছে সেদিন সন্ধ্যায় বাবার সঙ্গে আমরা সবাই গান্ধীজির আশু মুক্তির কামনায় প্রার্থনা করেছিলাম। সাংবাদিক শ্রী হালাঙ্কার স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে গান্ধীজির পদচিহ্ন রেখা ধরে ওই 23টি গ্রাম ঘুরে দেখে এসেছেন। তার অভিজ্ঞতা থেকে কিছুটা অনুবাদ করে শোনাই। দাণ্ডীগ্রাম থেকে সমুদ্র 1 কিলোমিটার সরে গেছে। মহাত্মাজি যে ভূখণ্ডে এক মুঠো লবণাক্ত মাটি তুলে নিয়েছিলেন সেখানে একটি কংক্রিটের স্মৃতিচিহ্ন আছে। তাকে ঘিরে একটা নিচু পাঁচিল। স্মৃতিচিহ্নে কি যেন লেখা আছে, এখন আর ঠিক পাঠোদ্ধার করা যায় না। প্রাচীরটা স্থানে স্থানে ভেঙে গেছে, তবে তার ব্যবহার আছে। জায়গাটা জনমানব বর্জিত বলে গ্রামের মানুষ ওই পাঁচিলের ওপর অতি প্রত্যুষে উঠে সমুদ্রের দিকে পিছন ফিরে বসে, পুরীজার তাগের জৈবিক প্রয়োজনে। কর্দমাক্ত জমিটার জোয়ারের জলও আসে না, তবে বৃষ্টির জলে সব মালিন্য একদিন ধুয়ে মুছে যায়, যেভাবে মুছে গেছে মহাত্মাজির স্মৃতি। কোনো যাত্রী বা দর্শনার্থী দুর্গন্ধ ও দিগরে যায় না। বিগত আদমশুমারি মতে দাণ্ডীগ্রামে 1990-এ লোকসংখ্যা প্রায় 1200। তারা কেউ স্বহস্তে লবণ প্রস্তুত করে না, প্রয়োজনও হয় না। বাজারে টাটা কোম্পানির লবণই আপাতত সবাই ব্যবহার করে। স্বাধীন ভারতে মুদ্রিত একাধিক ম্যাপ বইতে 1 সেমি/25 কিমি বড় ম্যাপেও তন্ন তন্ন করে খুঁজেও আমি দাণ্ডী নামটি উদ্ধার করতে পারিনি। গ্রামটা খাম্ভাত উপসাগরে। নিকটতম শহর হচ্ছে নবসারী, পশ্য। মানচিত্রে আমি আন্দাজিল দাণ্ডীকে ম্যাপে দেখিয়েছি অবশ্য। ইন্ডিয়া টুডের পরবর্তী একটি সংখ্যায় ওই গ্রামের কাছাকাছি সুদৃশ্য স্মারক চিহ্নের একটি আলোকচিত্র দেখেছি। ঠিক জানি না সেটা কোথায় অবস্থিত। বোধ করি নিকটতম শহর নবসারীতে। লবণ আইন ভঙ্গ করা আজ ইতিহাস, কিন্তু নিছক ইতিহাসের কি কিছু মূল্য নেই? টাটা কোম্পানির সহজলভ্য ডবল রিফাইন্ড সল্ট বাজারে পাওয়া যায় বলেই দাণ্ডী অভিযান তার ঐতিহাসিক মর্যাদাকে হারিয়ে ফেলবে? গান্ধীজি যে 23টি গ্রামে পরপর রাত্রিবাস করেছিলেন, সেই গ্রাম, সেই কক্ষে 23টি স্মারক প্রস্তর স্থাপন করতে কত খরচ পড়ত? ইন্দিরা গান্ধী এবং তার পিতৃদেবের চিতাভস্ম চার্টার্ড প্লেনে করে ভারতের বিভিন্ন নদ নদীতে নিক্ষেপ করতে যত খরচ হয়েছিল, তার 10 কোটি ভাগের 1 ভাগ খরচে 23টি কাঠের ফলক বানানো যেত না? তফাৎ তো এটুকুই যে গান্ধীজি কোনো ডাইনাস্টিক রুল প্রতিষ্ঠা করতে চাননি। গান্ধীজি চীন যুদ্ধের চরম পরাজয়ের গ্লানি থেকে মুক্ত হয়ে গদি আঁকড়ে থাকার ঐকান্তিকতায় কৃষ্ণ মেননকে পদত্যাগে বাধ্য করতে পারতেন না, তাই না? গান্ধীজি একনায়কতন্ত্র ধরে রাখতে জয়প্রকাশ নারায়ণের মতো সাচ্চা দেশপ্রেমীকে জেলে পুরতে পারতেন না, তাই তো? তাই দাণ্ডী অভিযান আজ মৃত, বিস্মৃত।
যে গৃহে ৭২ বছর আগে এক এক রাত গান্ধীজি কাটিয়েছিলেন, সাংবাদিক তার সবগুলি শনাক্ত করতে পারেননি। কি অপরিসীম দুঃখের কথা! কি করা যাবে? কোনো চিহ্ন না থাকলে ৬-৭ দশক অতীতের কথা বলবার মতো মানুষ কি করে গ্রামে খুঁজে পাওয়া যাবে? তবু ২-৪ জনকে উদ্ধার করেছিলেন সাংবাদিক তার অপরিসীম নিষ্ঠায়। আসনালি একটি অতি নগণ্য গ্রাম। কোনো ধনবান গুজরাতি মহাজন বহু বছর আগে সেখানে রামজির নামে একটি ধর্মশালা বানিয়েছিলেন, সিরেফ পুন হবে এই আশায়। সেখানে এক রাত কাটিয়ে গিয়েছিলেন গান্ধীজি। ধর্মশালার স্বর্গত রক্ষক গান্ধীজির নিরাপত্তা বিধানের জন্য তার ১৩ বছরের বালকটিকে বলেছিলেন সেই মেহমানের শয়নকক্ষের সামনে পাহারা দিতে। ১৩ বর্ষীয় বালক আজ ৮০ পর বৃদ্ধ। তার স্পষ্ট মনে আছে সেই রাতটার কথা। পিতাজি বলেছিলেন, বহ মহাত্মা হ্যাঁ, দেবতা হয়, তু সারি রাত জাগতে রে। মহাত্মা বা দেবতার কি জাতীয় বিপদ হতে পারে তা মালুম হয়নি ১৩ বর্ষীয় চুনিভাই প্যাটেলের। লেকিন সে তামাম রাত পাহারা দিয়েছিল। ফাগুন চৈত্র মাস, যথেষ্ট গরম। গান্ধীজি ঘরের দরজা খুলেই শুয়েছিলেন, তাই চুনিভাই সজাগ হয়ে বসেছিলেন, লাঠি হাতে, নিবু নিবু হারিকেন নিয়ে। ওর ধারণা হয়েছিল সেই একটি রাতের জন্য গান্ধী মহারাজের জীবন তারই সতর্কতার ওপর নির্ভর করছে। ৮০ বছরের জীবনে সেই একটা রাতের কথা প্যাটেল ভুলতে পারেননি। মনে আছে গান্ধীজি মাঝরাত্রে একবার উঠে প্রকৃতির আহ্বানে বাইরে গিয়েছিলেন। চুনিভাই তড়াক করে লাফিয়ে উঠে সঙ্গ নিয়েছিলেন। গান্ধীজি অবাক হয়ে গুজরাতি ভাষায় বলেছিলেন, তুই বেহাদ্য জেগে বসে আছিস কেন রে, যা শুয়ে পড়গে যা। চুনিভাই তখন দুর্গেশ দুমরাজ। একদিকে পিতাজির আদেশ, অন্যদিকে মহাত্মাজির, কিন্তু বিবেক নির্দেশে তিনি ক্যাসাবিয়াঙ্কার ভূমিকাটাই পালন করেছিলেন, সারাটা রাত পাহারা দিয়ে। সেই চুনিভাই প্যাটেল আজও বহাল তবিয়ত। ৮০ পর বৃদ্ধকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, নুন তৈরি করার প্রয়োজন আর নেই, কিন্তু স্বাধীনতার ৫০ বছরে এ গ্রামে কোনো গ্রামোদ্যোগের প্রচেষ্টা সার্থকতা লাভ করেনি গান্ধীজির আদর্শে। বৃদ্ধ বলেছিলেন, কেন করবে না ভাইসাব? মহাত্মাজি বলে গিয়েছিলেন স্বয়নভর হতে, ছোট ছোট কুটির শিল্প গড়ে তুলতে। তাই তুলেছি আমরা, ঘরে ঘরে কুটির শিল্প। বাইরের কোনো পুঁজি আমরা গ্রহণই করি না। কি শিল্প? তাঁত? জি নেহি, চোলাই। আমরালি গায়ে একটাই কুটির শিল্প, ঘরে ঘরে চোলাই মদের উৎপাদন। নগদ টাকা দিয়ে পার্টি মস্তানেরা পাইট পাইট মদ কিনে নিয়ে যায়। চুনাও ঘোষিত হলে ব্যবসার রমরমা। তবে ক্যা আফসোস কি বাত হ্যাঁ, চুনাও ৬ মাস অন্তর হয় না। পথযাত্রা পথে আরেকটি নগণ্য গ্রাম বড়িয়াভি। এখানেও গান্ধীজি এক রাত্রি কাটিয়ে যান, স্থানীয় একটি ধর্মশালায়। সঙ্গে বদরুদ্দিন তায়েবজি, পাশের ঘরে সরোজিনী নাইডু। সাংবাদিকের উদ্দেশ্য শুনে গায়ের কয়েকজন বৃদ্ধ মাতব্বর সেই বিশেষ কক্ষটি খুলে দেখাল। খুপড়ি ঘর, নড়িয়া টালির ছাদ, পাশাপাশি দুটি নেয়ারের খাটিয়া। পিছন দিকে কঞ্চির জাফরি কাটা ১ হাত বাই ১ হাত এক চিলতে জানলা। বর্তমান রাষ্ট্রপতি বা রাজ্যপালদের দারোয়ানের শয়নকক্ষের সঙ্গেও কিছুটা প্রভেদ আছে বটে। কোনো গান্ধীভক্ত এখানে ধর্মশালার প্রবেশপথে নিজ ব্যয়ে একটি মর্মর ফলক বসিয়েছিলেন প্রাক স্বাধীনতা যুগে। তাতে লেখা, দাণ্ডিযাত্রা পথে মহাত্মাজি এই ধর্মশালায় এক রাত্রি বাস করে যান। গুজরাটি লিপন্তর সাংবাদিক পড়তে পারেননি, মাতব্বরেরা পাঠোদ্ধার করে দিলেন। পাঠোদ্ধারের আগে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করার প্রয়োজন হয়েছিল অবশ্য। ঠিক পাশেই আর একটি প্রস্তর ফলক। এটি বয়সে নবীন বলে মনে হল, বেশ ঝকঝকে। তাতে বিজ্ঞপ্তি দেওয়া আছে, ধর্মশালাটি শুধুমাত্র বর্ণ হিন্দুদের বসবাসের জন্য, বিধর্মী অথবা হরিজনদের প্রবেশাধিকার নেই। অর্থাৎ বদরুদ্দিন তায়েবজি ফিরে এলে আজ আর সেই ঘরে রাত্রিবাস করতে পারবেন না, দেশটা ইতিমধ্যে স্বাধীন হয়ে গেছে যে। বলিয়াভির পরের স্টেশন আঙ্কেলেশ্বর। সে আমলে ছিল একটি গণ্ডগ্রাম। বর্তমানে 4 লেন পিচমোড়া সড়কে ক্রমাগত 16 চাকার ট্রাক ছোটাছুটি করছে। শহরের একান্তে দৈত্যাকার কেমিক্যাল ফ্যাক্টরি। পথশ্রান্ত গান্ধীজি যেভাবে এখানে বুক ভরে নিঃশ্বাস নিয়েছিলেন, সেভাবে আজ আর শ্বাস নেওয়া যায় না। বাতাসে কার্বন মনোক্সাইড, সালফার, H2S এর দুর্গন্ধ। হেতু একই, দেশটা স্বাধীন। পরবর্তী বিশ্রাম ডাভান গ্রামে। এখানে ২৮ জন আশ্রমিক সেবাপ্রতীকে নিয়ে গান্ধীজি কোথায় কেমন করে রাত কাটিয়েছিলেন ডাভানের মনে নেই। গ্রামবৃদ্ধদের দেখা পান সাংবাদিক। নজওয়ানরা অবাক হল, তাই নাকি? বাপুজি এ গায়ে এক রাত ছিলেন? তাজ্জব কি বাত, আমরা তো জানিই না।
ওপাশ থেকে ধমকে উঠেছিল আলা ভাই ভৌজা ভাই, মাঝবয়সী একজন বর্ধিষ্ণু বাসিন্দা। তোমরা কেমন করে জানবে হে, এ তো আর অমিতাভ বচ্চনের কথা হচ্ছে না, রেখা বা শ্রীদেবীর কথাও না। গান্ধী মহারাজের নামটুকু যে শুনেছ, এই তার ভাগ্য। সাংবাদিক জানতে চান, আপনি জানেন উনি কোথায় রাতটা কাটিয়েছিলেন? जी हाँ, जानता हूँ। आप आइए मेरे घर पे, लेकिन सुनिए भाई साहब, मैं अछूत हूँ। সাংবাদিক জানালেন তিনি জাতপাত মানেন না। তব মেহেরবানি করকে মেরে সাথ আইয়ে। আলা ভাই ভৌজা ভাই রীতিমতো সম্পন্ন গাওজার, তার গোশালায় না হোক 50টা গাই গরু। দুর্ভাগ্যবশত তিনি প্রথমত আনপড়, দ্বিতীয়ত ভারুয়াজ শ্রেণীর, অর্থাৎ অচ্ছুত, তাই গ্রামে অন্তেবাসী, বর্ণ হিন্দুদের এলাকার বাইরে। সবচেয়ে দুঃখের কথা, তিনি জল অচল হওয়ায় তার গরুর বাটের দুধও অস্পৃশ্য হয়ে গেছে। যাবে না, ওন বউ মেয়ে পুত্রবধূর হাতে কাটা বিচালি খায় যে দুর্ভাগ্যিনী গোমাতার দল। এজন্য স্থানীয় দুগ্ধ সংগ্রহকারী সমবায় প্রতিষ্ঠান, যারা বাড়ি বাড়ি দুধ সংগ্রহ করে, আনন্দ কারখানায় ছায়াছবিটা দেখেছেন, সেই কোঅপারেটিভ সোসাইটি আলা ভাইকে সদস্য করে নিতে অস্বীকার করেছে। আলা ভাই সাংবাদিককে বলেছিলেন, কি বলবো বাবুজি, ওদের কোঅপারেটিভে 800 জন সদস্য, তার মধ্যে 198 জনের গাইগরু আছে, বাকি 602 জনের একটা এড়ে বাছুরও নেই। তবে তারা সবাই বর্ণহিন্দু। তারা রাজনৈতিক নেতাদের ধরপাকড় করে একে ওকে এথি খাইয়ে কোঅপারেটিভে সভ্য হয়েছে, শেয়ার কিনেছে, লাভের অংশ পায়। আর দেখুন, আমার 50টা গাইগরু আছে, তবুও আমাকে ওরা সভ্য করবে না। কেন? কারণ আমি হরিজন, আমি অচ্ছুত। সাংবাদিক কিছু সান্ত্বনা দিতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই আলা ভাইয়ের কিশোরী কন্যাটি অন্দরমহল থেকে বার হয়ে এসে দেহাকে হিন্দিতে বললে, পিতাজিকে আপনি একটু বুঝিয়ে বলুন তো বাবুজি, ঘুষ দিয়ে সভ্য হওয়ার চেয়ে ঘুষ না দিয়ে অসভ্য থাকাটা ভালো নয় কি? সাংবাদিকের মনে পড়ে গেল মন্থন ছায়াছবির 5 দশক আগে তৈরি আর একটি চলচ্চিত্রের কথা, দেবিকারানী অভিনীত অচ্ছুত কন্যা। শৈলেশ প্যাটেল ওই গ্রামের একজন ধনী দুগ্ধ ব্যবসায়ী, বর্ণ হিন্দু। দুগ্ধ কোঅপারেটিভের সেক্রেটারি, তার বাড়ির সামনে সারি দেওয়া ট্রাক দাঁড়িয়ে আছে। আনন্দ ফ্যাক্টরির দিকে এবার যাত্রা শুরু করবে। 5 আঙ্গুলে 5টি গ্রহবারণ রত্নাঙ্গুরীয় ধারণ করে এবং মেদমেনাক তনুদেহখানি নিয়ে তিনি ঝুলায় বসে দোল ও ঘোল খেতে খেতে বলছিলেন, শুনিয়ে বাবুজি, গান্ধী মহারাজ যে বছর আসেন, সেই বছর আমার দাদাজির মাত্র 3টে গাই গরু ছিল। আমার দিদাজি ভোর ভোর উঠে গোয়ালে গোবর কুড়াতে যেতেন, ওই দেওয়ালে খুঁটে দিতেন। শুধু দুধ বেচে সে আমলে সংসার চালানো যেত না, তাই দিদা মাথায় করে ঘর ঘর ঘুঁটে বেচে আসতেন। তখনও আমার জন্মই হয়নি। সাংবাদিক সমরবাবু জানতে চেয়েছিলেন, আপনার দিদা কি মহাত্মাজিকে সচক্ষে দেখেছিলেন? জি হ্যাঁ, একসাথ প্রার্থনা ভি কি থি। তারা কি? জি হ্যাঁ, দাদাজি তো গুজর গায়া, লেকিন দিদা জিন্দা হ্যায়। না, এ গায়ে নেই, আছেন শৈলেশ প্যাটেলজির পুত্রের কাছে, নিউ জার্সিতে। কি উন্নতি! গান্ধীজির আমলে যিনি মাথায় করে ঘুঁটে ফিরি করতেন, আজ সেই স্বাধীন ভারতের সন্তান নিউ জার্সির এয়ার কন্ডিশন বাড়িতে বাস করছেন। যে 28 জন সত্যাগ্রহী আশ্রামবাসীকে নিয়ে মহাত্মাজি 67 বছর আগে দান্ডিগ্রামে লবণ আইন ভঙ্গ করতে গিয়েছিলেন, তার ভিতর 27 জন হয় স্বর্গে, নয় বেহেস্তে অথবা হেভেনে চলে গেছেন। সাংবাদিক খুঁজে খুঁজে হারাধনের 79তম পুত্রটিকে আবিষ্কার করেন এই গ্রামেই। তার নাম ভানুশঙ্কর দাণ্ডে, বয়স 92। 2 হাত দূরত্বে যে দুনিয়া, তা মুছে গেছে তার দৃষ্টি থেকে। ছানি নয়, বার্ধক্যজনিত অমোঘ দৃষ্টিহীনতা। সাংবাদিক সমর হালরম করে দুখানি হাত বলি রেখাঙ্কিত শীর্ণ দুহাতে তুলে নিয়ে তিনি বলেছিলেন, না না সমর ভাই, আমি তোমার সঙ্গে একমত নই। আজ ভারতের সিংহাসন নিয়ে এক ঝাঁক খ্যাকশিয়াল কামড়াকামড়ি করছে বলেই আমি মেনে নিতে রাজি নই যে সব শেষ হয়ে গেছে। আমরা তো আজও মরিনি, আমরা আবার ওই শেয়ালগুলোকে তাড়িয়ে পশুরাজ সিংহকেই সিংহাসনে বসাবো। পারবো না বলছো? 92 বছর বয়সের সত্যাগ্রহীর ওই তরুণের স্বপ্নটা নিয়ে সাংবাদিক